ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা, কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। বিচার বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্রায়নের আশা। তত্ত্বাবধায়ককে ফেরায় নতুন দিগন্তের আশা বিএনপি। আর ভোটের দুশ্চিন্তা দেখছে না জামাত, কাটল কলঙ্ক বলছে এনসিপি। আগামী সপ্তাহেই গণভোট আইন, হাসিনাকে আনতে আন্তর্জাতিক আদালতে যাবে সরকার। বহিরাগত শক্তিকে আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ হতে না দেওয়ার ঘোষণা খলিলের। সশস্ত্র বাহিনী দিবস আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা ও নির্মাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়া। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 14 বছর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে আপিল বিভাগ। সংবিধানে তা অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়েছে, তবে এটি কার্যকর হবে চতুর্দশ নির্বাচন থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই। এদিকে অসৎ ও রাজনৈতিক উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। 1996 সালে 13তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করা হয়, কিন্তু একটি রিট আবেদন নিষ্পত্তি করে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ আরও কয়েকজনের আবেদন যুক্ত হয় এর সঙ্গে। 9 জনের করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বেঞ্চ। অ্যাপেলেট ডিভিশন আগে যে জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বাই মেজরিটি, সেই রায়টা ওনারা সর্বসম্মতিক্রমে সেই রায়টাকে বাতিল করেছেন। ত্রুটিপূর্ণ বলেই, কলঙ্কিত বলেই ওই রায়টা বাতিল করা হয়েছে। আবেদনকারীদের আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় বিচার বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। মনে করি এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইল ফলক, এবং আজকে যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে তা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে। আজকের রায়ের মাধ্যমে এটা স্পষ্টত হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো, তার অধীনে নির্বাচনটি, আসন্ন নির্বাচনটি হবে না, নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে। আমি বলবো বাংলাদেশের জন্য খুবই একটা ঐতিহাসিক দিন, এবং আমাদের এই আদালত, আমাদের যে প্রিয় সুপ্রিম কোর্ট, তার জন্য একটা ঐতিহাসিক দিন। কারণ সুপ্রিম কোর্ট তার ভুলটা আজকে সংশোধন করার একটা সুযোগ পেয়েছে এবং সঠিকভাবে সংশোধন করেছে। তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আসতে পারে বলে জানান আইনজীবীরা। এখন যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন এখন আছে, সেখানে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না। আপনারা ইতিমধ্যে জানেন যে জুলাই চার্টারে যেটাকে গণভোটে পাঠানো হচ্ছে, সেখানে 4টি অপশন দেওয়া হয়েছে। এই 4টি অপশন যদি গণভোটে অ্যাকসেপ্টেড হয়, তাহলে নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। পূর্ণাঙ্গ রায়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের বিস্তারিত মতামত প্রকাশিত হবে। 14 বছর পর আপিল বিভাগের রায়ের মাধ্যমেই ফিরছে তত্ত্বাবধায়ক সরকার। এর মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার সংহত হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অবিশ্বাস তা কাটবে, এমনটাই প্রত্যাশা নাগরিকদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এই রায় বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের সফলতা। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের বটতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে
যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, আগামী নির্বাচনের আগে সেই সংকট আর থাকবে না। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে, গ্রহণযোগ্য করবে। সুতরাং একটা নির্বাচনের সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে। এইখানে জাতীয় একটা ঐক্যমত আছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাটায় এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে এবং এটা আমরা কিভাবে গঠন করবো সেটা আলাপ আলোচনার মাধ্যমে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন বানচালে সব ধরনের অপচেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার সরকারের মোডে কাজ করার আহ্বান জানান তিনি। অন্যদিকে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে গুম খুনের শিকার পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে আমি যে প্রাণ ভোমরার কথা বললাম, সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো আজকের এই রায়ের মধ্যে। সকল অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরায় গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে, ভোট নিয়ে জনগণের দুশ্চিন্তা থাকবে না বলছে জামাত ইসলামী। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের মতে, বিরোধী দলকে আস্থায় নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করতে না পারা রাজনৈতিক দলগুলোর জন্য পরাজয়। আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের মতে, সংস্কারের মাধ্যমে ক্ষমতা কাঠামোতে ভারসাম্য না আসা পর্যন্ত এটি একটি যুগান্তকারী ব্যবস্থা। আহমেদ সরারের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আপিল বিভাগের রায়কে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক দলগুলো। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে দীর্ঘদিনের যে আন্দোলন, এই রায়ের মাধ্যমে তা পূর্ণতা পেলে বলে মনে করেন রাজনীতিবিদরা। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যদি তারা মেরুদণ্ড সোজা করে নিজেদের পায়ের উপরে দাঁড়াতে পারে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার যে কার্যকারিতা, তিনি যদি সেটা প্রতিষ্ঠা করতে পারেন, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। পাশাপাশি বিচার বিভাগ সহ অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো আছে, সেটাকে যদি আমরা কার্যকর করতে পারি, আমি বিশ্বাস করি তাহলে কিন্তু এই নির্বাচনটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন করা সম্ভব। এইবারের যে তত্ত্বাবধায়কের যে ফরমেশন, সেই ফরমেশনে কিন্তু বিচার বিভাগকে প্রধানত চিন্তা করা হয়নি। যদি ধরেন সংস্কার হয়, যদি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে, যদি নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ে, যদি অন্যান্য প্রতিষ্ঠান প্রশাসন এগুলির যদি আসলে স্বাধীন মতামত দেওয়ার প্র্যাকটিস হয়, তাহলে তো তখন এটা দেখবেন যে তখন আপনি বলবেন রাজনীতিবিদরা তো আসলে এরকম না, রাজনীতিবিদরা তো মেনে চলতেছে। তার মানে এককভাবে রাজনীতিবিদদের অপারগতা এরকমও না। স্বাধীনতার 54 বছর পরও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে না পারা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা বলেও মনে করেন তারা। এটা হচ্ছে একটা ট্রানজিশনাল সলিউশন, মানে আপনি যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলির সংস্কার করে, রাজনীতির অন্যান্য জায়গায় সংস্কার করে, রাষ্ট্রের অন্যান্য ক্ষমতা কাঠামোর সংস্কার করে একটা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় পৌঁছার আগ পর্যন্ত এটা একটা সলিউশন। তখন এটা নিজে ইন্ডিকেট করে যে আসলে আপনার সমাজের মধ্যে গণতন্ত্রের একটা অসুস্থতা আছে, যে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা যে আসলে কাজ করে না। তো ন্যূনতম সেখানে আস্থা ফিরে আনা কিভাবে এবং তারপরে কিভাবে গণতন্ত্রের পথে যাওয়া যাবে, সেইটার একটা বড় ধরনের আসলে সাংবিধানিক আবিষ্কার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। রাজনৈতিক দলগুলোর একটা রাজনৈতিক সরকারের অধীনে বিরোধী দলকে আস্থায় নিয়ে নির্বাচন করতে না পারা, এটা নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর জন্য একটা ব্যর্থতা, এক ধরনের রাজনৈতিক পরাজয় এটাকে বলা চলে। রাজনৈতিক প্রতিযোগিতা তো এখন একটা বৈরী প্রতিহিংসায় পর্যবেসিত হয়। তো সেই জায়গা থেকে উত্তরণ ঘটাতে আমার মনে হয় যে আরও 5, 10, 15 বছর হয়তো লাগবে কমপক্ষে।
এদিকে রায়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের বলেন, যে রায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল তা ছিল বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে 14, 18 এবং 24 আমাদের সামনে সেটা জাজ্বল্য উদাহরণ। কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে, বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না এবং জনগণ ভোট দেওয়ার মতো একটা সুন্দর পরিবেশ পাবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, এর ফলে জাতি কলঙ্ক মুক্ত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ের ব্যাপারে প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানা ধরনের সংকট তৈরি করেছে, 1-11 মতো পরিস্থিতি তৈরি করেছে। সে জায়গায় শুধুমাত্র বিচার বিভাগের উপর নির্ভরশীল না হয়ে জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করাই বাংলাদেশের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সবথেকে উপযোগী পদ্ধতি। গণভোট আইন করা হবে আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতে চিঠি দেয়া হচ্ছে। দাবি করেন, চুক্তি অনুযায়ী ভারত অপরাধীদের ফেরত দিতে বাধ্য। একই বিষয়ে আন্তর্জাতিক আদালতে যাবার প্রস্তুতির বিষয়ে আলোচনা করবে সরকার। এদিকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তাইমুর রশিদের রিপোর্ট। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এ সময় নির্ধারিত এজেন্ডার বাইরেও চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে বিচার বিভাগকে স্বাধীন করার অংশ হিসেবে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার। সবার দীর্ঘদিনের চাওয়া এবার পূরণ হতে যাচ্ছে। এই অধ্যাদেশ পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের উপর আইন মন্ত্রণালয় তথা সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না। সম্পূর্ণভাবে এটা উচ্চ আদালত তার সচিবালয়ের মাধ্যমে বিষয়গুলো দেখাশোনা করবে। বাট এটা এই মুহূর্তে এখনই কার্যকর হচ্ছে না, কারণ সচিবালয়টা প্রতিষ্ঠা করতে হবে, এটাকে ফাংশনিং করতে হবে। আমরা বিধান রেখেছি সচিবালয় সম্পূর্ণভাবে কার্যকরী হওয়ার পর সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে এই অধস্তন আদালতের বিচারকদের উপর তত্ত্বাবধান এবং অধস্তন আদালতের উপর তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার বিষয়াদি উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হবে। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে হবে ভারতকে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যুতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।
কোনো বহিরাগত শক্তিকে আঞ্চলিক নিরাপত্তাকে চ্যালেঞ্জ করার অনুমতি দেওয়া হবে না, জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বৃহস্পতিবার দিল্লিতে কলম্বো নিরাপত্তা সম্মেলনের ৭ম জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে তিনি একথা জানান। খলিলুর রহমান বলেন, একটি স্থিতিশীল, নিরাপদ, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে বাংলাদেশ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। এক্ষেত্রে বাইরের বা স্থানীয় কোনো শক্তিকে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কল্যাণকে চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হবে না। সামুদ্রিক নিরাপত্তা, জলদস্যুতা এবং অন্যান্য সংগঠিত সামুদ্রিক অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ আঞ্চলিক দেশগুলোর সাথে কাজ করে যাবে। বাংলাদেশ সিএসসির কিছু কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও করবে বলেও জানান নিরাপত্তা উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবস আজ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে দিবসটি। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর ৩ বাহিনী প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষে শ্রদ্ধা জানাবেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। বিকেলে সেনাকুঞ্জে আয়োজন করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দিনটি উপলক্ষে আলাদা বাণীতে বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং গত ১৫ মাসে সশস্ত্র বাহিনীর সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়ন সহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সম্ভব হয়েছে। সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের সাথে কাজ করে যাবে বলেও তিনি আশা করেন। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বলিষ্ঠ ভূমিকার কারণে সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে। ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা তার। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তারেক রহমান কথা বলেন। এই দিবসে সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য, উন্নতি ও অগ্রগতি কামনার পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তারেক রহমান। তিনি বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ককে আরও শক্তিশালী ও প্রশংসনীয় করেছে। তারেক রহমান জানান, মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে আধুনিক বিশ্বের সাথে সঙ্গতি রেখে একটি প্রযুক্তি নির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। একইভাবে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলেন। ভবিষ্যতে এ প্রয়াস অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোকবে আগামী শনিবার ৩ দিনের বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে বলে জানান পররাষ্ট্র সচিব। সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোকবে। এছাড়া প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ কয়েকজন উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরে কৃষি ক্ষেত্রে 3টি সমঝোতা স্মারক সই হবে বলে জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এছাড়া ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। পদ্মা সেতু বা শাহজালাল থার্ড টার্মিনালের মতো আন্তর্জাতিক মানের অবকাঠামো তৈরিতে বিদেশের উপর নির্ভরতা বাদ দিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণের তাগিদ দিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 3 দিনের মেটাল এক্সপো বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন। মেটাল ইঞ্জিনিয়ারিং এবং প্রি ফেব্রিকেটেড স্টিল স্ট্রাকচার টেকনোলজি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুয়েটের অধ্যাপক ডক্টর ইশতিয়াক আহমেদ বলেন, দীর্ঘমেয়াদী অবকাঠামো তৈরিতে স্টিল ও কংক্রিটের সমন্বয় বাড়ানোর তাগিদ দেন তিনি। স্টিল মার্ক বিল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রেজওয়ানুল মামুন বলেন, মেটালে আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে 60,000 কোটি টাকার বেশি অর্থ পাচার হয়ে যাচ্ছে। আমদানির আড়ালে পাচার ঠেকাতে ব্যাকওয়ার্ড শিল্পের কাঁচামাল তৈরিতে নজর দেওয়ার আহ্বান বাণিজ্য উপদেষ্টার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, গুলির নির্দেশনা তার নয়,
তা পুলিশ আইনই বলা আছে। সকালে রমনায় ঢাকা মহানগর পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, ভুক্তভোগীরা সহজেই যে কোনো অভিযোগ করতে পারবে সাইবার রিপোর্ট সেন্টারে। সেখানে 24 ঘন্টা একটি দল কাজ করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, পুলিশ অরাজকতা প্রতিহত করতে গেলে তাদের সাথে অসদাচরণ করা যাবে না। যারা আগুন জ্বালিয়ে ককটেল মেরে নাশকতার চেষ্টা করছেন, যে কোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে। পুলিশ আইনের 3টি ক্ষেত্রে গুলি করার নির্দেশনা আছে বলেও জানান ডিএমপি কমিশনার। ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের সরাসরি বীমা সেবা দিতে ব্যাংকান্স্যুরেন্স সেবা চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ইউসিবি। জীবন বীমা এবং সাধারণ বীমা উভয় ক্ষেত্রেই গ্রাহকরা ইউসিবির যে কোনো শাখা থেকে এ সুবিধা নিতে পারবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক আড়ম্বরপূর্ণ আয়োজনে ব্যাংকান্স্যুরেন্স পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ মামদুর রশিদ, জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিবুজ্জামান, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম ফেরদৌস, নাবিল মুস্তাফিজুর রহমান, আদনান মাসুদ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই বীমা সেবাগুলো মানুষকে ভবিষ্যতের জন্য সঞ্চয়ে সাহায্য করবে, পরিবারকে দেবে আর্থিক নিরাপত্তা, সন্তানের পড়াশোনা বা ভ্রমণের খরচ নিশ্চিন্ত করবে, সম্পদের সুরক্ষাও দেবে। ব্যাংকান্স্যুরেন্স চালুর ফলে এখন গ্রাহকরা ব্যাংকই এক জায়গা থেকে সহজে সব ধরনের বীমা সুবিধা নিতে পারবেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা, কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। বিচার বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্রায়নের আশা। তত্ত্বাবধায়কে ফেরায় নতুন দিগন্তের আশা বিএনপি। আর ভোটের দুশ্চিন্তা দেখছে না জামাত, কাটলো কলঙ্ক বলছে এনসিপি। আগামী সপ্তাহেই গণভোট আইন, হাসিনাকে আনতে আন্তর্জাতিক আদালতে যাবে সরকার। বহিরাগত শক্তিকে আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ হতে না দেওয়ার ঘোষণা খলিলে। জাতির আস্থার প্রতীক সশস্ত্র বাহিনী দিবস আজ। সকালে ঢাকা সেনানিবাসে শিখা ও নির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।